আজ আমাদের খুশির দিন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা সহ বিভিন্ন জেলায় জশ্নে জুলুস, হাজার হাজার মানুষের অংশগ্রহণ। বন্দরনগরীতে পদদলিত হয়ে দুজনের মৃত্যু। তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন দেশে, জানালেন ডাক্তার জাহিদ। নির্বাচন পেছাতে চলছে নানা ষড়যন্ত্র, অভিযোগ নেতাদের। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। ডিসেম্বরে নির্বাচনের দাবি তোলা ব্যক্তিরাই ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য উপদেষ্টা আসিফের। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন পিছানোর, নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। শেষ মুহূর্তে ডাকসু জাকসু নির্বাচনে জমজমাট প্রচারণা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন অনেকে। সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কিত প্রার্থীরা। সুরক্ষা সেল করা হবে, যেটা 30 দিনের মধ্যে এই ধরনের কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য জোরদার করবে। 47 মেয়ে ভোটার যদি ভোট কেন্দ্রে আসে, তাহলে কিন্তু ভোটার টার্ন আউট 35,000-এর বেশি হয়ে যাবে। নির্বাচন কমিশন কোনো কারণে পক্ষপাত আচরণ করছেন, শিক্ষার্থীরা নিশ্চয়ই এটি আশাহত হবে। মাজার ভাঙচুর, লাশ পোড়ানোর পর থমথমে রাজবাড়ির গোয়ালন্দ। নেই মামলা, আটক হয়নি কেউ। নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান এবার মাদক আইনে গ্রেফতার। 9 জনকে কারাগারে প্রেরণ। বাড়িধারায় রেস্তোরাঁর আড়ালে চলত সীসাবাদ। টাকা পাচার কমায় বেড়েছে রিজার্ভ রেমিটেন্স, জানালেন গভর্নর। ব্যাংক লোকসান করলে মালিকরা হারাবেন লভ্যাংশ, বোনাস পাবেন না কর্মকর্তারা। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ ঈদে মিলাদুন্নবী। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। বরাবরের মতো এবারও সবচেয়ে বড় আয়োজন বন্দরনগরীতে। পাকিস্তান থেকে আসা পীরের নেতৃত্বে জশ্নে জুলুস অংশ নেন লাখো মানুষ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। এদিকে নগরীর মুরাদপুর এলাকায় জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ যেন জনসমুদ্র। বন্দরনগরীতে বর্ণাঢ্য জশ্নে জুলুস, তাতে অংশ নেন লাখো মানুষ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে শুরু হয় জশ্নে জুলুস। নেতৃত্ব দেন পাকিস্তানের সিরিকোটের পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। এছাড়া বন্দরনগরীর 16 শহর থেকেও বের হয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা। সেটি বিবির হাট, মুরাদপুর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আজকে খুশির দিন, আনন্দের দিন, ঈদের দিন। আমরা 11 মাস এই দিনটির জন্য সারা বিশ্বের উম্মতে মুহাম্মদী আমরা অপেক্ষা করে। পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে আজকে আমরা আমার রসুলকে স্বাগতম জানানোর জন্য, আনন্দের ঈদ করার জন্য আমরা আজকে জামিয়ার ময়দানের মধ্যে উপস্থিত হয়েছি। এদিকে নগরীর মুরাদপুরে আয়োজিত জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পটিয়ার আইয়ুব আলী ও নগরের সাইফুল ইসলাম। পর্যটন নগরী কক্সবাজার শহরেও হয়েছে জশ্নে জুলুস। মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া সহ বিভিন্ন স্থানে বের করা হয় শোভাযাত্রা। অংশ নেন নানা বয়সী মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে নারায়ণগঞ্জেও। জশ্নে জুলুস শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। শুধু ঈদে মিলাদুন্নবী আমাদের জন্য না, সমস্ত মাখলুকের জন্য, সমস্ত সৃষ্টির জন্য ঈদে মিলাদুন্নবী। নবীর আগমনে আজকে আমাদের মন প্রফুল্ল, আজকে আমরা উজ্জীবিত। এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা মুরব্বীদের নিয়ে আমরা উদযাপন করি। সিলেটে গাউসিয়া কমিটির আয়োজনে শাহজালালের মাজার থেকে বের হয় জশ্নে জুলুস। অংশ নেন মুসল্লিরা। এছাড়াও ময়মনসিংহ, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানেও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছিল নানা আয়োজন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানেও হয় জশ্নে জুলুস। স্মরণ করা হয় মহানবীর জন্ম ও মৃত্যুর স্মৃতি। শোভাযাত্রায় যোগ দেন হাজার হাজার মুসল্লি। পরে শান্তি সমাবেশে বিশ্বনবীর দেখানো পথ অনুসরণের মাধ্যমে শান্তি আর ঐক্যের আহ্বান জানান বক্তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী সহ সারা দেশেই ছিল নজরকাড়া শোভাযাত্রা। বরাবরের মতো এবারও জশ্নে জুলুসের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া, যাতে যোগ দেন মুসলিম উম্মার হাজারো মানুষ। 18,000 মাকলুকাত সৃষ্টির রহমত স্বরূপ আমার আল্লাহর হাবিব রহমত আলিল আলমিন আকা মাওলা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন সমস্ত সৃষ্টিকুলের রহমত স্বরূপ। আজকের এই শুভ জন্মদিনে যার ছিল আমরা আজকে দুনিয়াতে আসি এবং দুনিয়ার নেক হায়াত এবং রহমত পাচ্ছি, সেই নবীর জন্মদিন উপলক্ষে আজকে আমরা রেলি পার করছি। এই দিনে আমাদের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, এটাই আমাদের অনেক খুশি। আমার নবীর আদর্শ বাস্তবায়ন হলে এই দেশে কোনো হানাহানি থাকবে না, কোনো মারামারি থাকবে না। মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে দোয়েল চত্বর শিক্ষা ভবন হয়ে উদ্যানেই শেষ হয়। সেখানেই হয় শান্তি সমাবেশ। এ সময় বক্তারা মহানবীর দেখানো পথ অনুসরণের মাধ্যমে শান্তি আর ঐক্যের আহ্বান জানান। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আল্লাহর হাবিবের শুভাগমনে এইভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি, এই দেশে ধর্মান্ধতা থাকবে না। আমাদেরকে যদি কেউ দমন করতে চায়, দলন করতে চায়, এমন একটা জুলুম করতে চায় যে জুলুম আমার রাসূল জীবিত থাকলে যিনি এটা কখনোই মেনে নিতেন না, এই জুলুমের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। ফিতনা ফাসাদ উগ্রতা এমনভাবে বেড়ে গিয়েছে, মানুষের অন্তর থেকে দয়া মায়া এহসান যেন উঠে গিয়েছে। আমরা সারা পৃথিবীর মানুষকে এই ঈদে মিলাদুন্নবীর বার্তা পৌঁছে দিতে চাই, মানুষের অন্তরে শান্তি সম্প্রীতির বাণী প্রতিষ্ঠিত করে দিতে চাই। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ আয়োজন করে আশেকানে গাউসিয়া রহমানিয়া শহীদিয়া মাইজভান্ডারিয়া। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিশ্ব সুন্নি আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবের সমাবেশে বক্তারা বলেন, বিশ্বনবীর দেখানো পথ ছাড়া মানব জীবন মিথ্যা। পরে প্রেস ক্লাব থেকে হাইকোর্ট মাজার পর্যন্ত আনন্দ মিছিল করে তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর এক অনুষ্ঠানে এই কথা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দল ও নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন তিনি। এদিকে রাজবাড়ীতে মাজার ভাঙা ও লাশ পোড়ানোর ঘটনায় কঠোর নিন্দা জানান বিএনপি নেতারা। তাদের অভিযোগ, ধর্মের নামে চলছে বিভাজনের রাজনীতি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বক্তব্য রাখেন। 111-এর পটভূমিতে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে বাধ্য হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর কেটে গেছে দীর্ঘ 1.5 দশক। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর প্রশ্ন উঠে কবে ফিরবেন তিনি। এ নিয়ে স্পষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা না হলেও এবছরই এক ভার্চুয়ালি ভাষণে শীঘ্রই দেশে ফেরার কথা জানান তারেক রহমান। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। শনিবার রাজধানীর মতিঝিলের এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এই ইস্যুতে কথা বলেন। জানান, নির্বাচনের বহু আগেই দেশে ফিরবেন তারেক রহমান। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সহনশীল না হলে শুধু সংবিধান সংশোধন করে দেশে কোনো পরিবর্তন সম্ভব নয়। শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না, প্রচলন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে। রাজনীতির চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তিমূলক কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এদিন নয়াপল্টনে ছিল মিলাদ মাহফিল। এতে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মহানবীর শিক্ষা নয় এমন ফতোয়া দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। বিদেশি শক্তির মাধ্যমে শেখ হাসিনা আবারও দেশে চক্রান্ত শুরু করেছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কারো মাজার ভাঙছি, কোনো লাশ আমরা পুড়িয়ে দিচ্ছি, এটা তো রাসূলের শিক্ষা নয়। নিজেদের যে ইসলাম সেটাকেই আমরা কত ফেরকা, কত ফিতনা, কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করা। তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন
আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় সাম্প্রতিক হামলা ভাঙচুর সহ নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানান তিনি। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না, নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন ভোট পেছানোর ষড়যন্ত্র করছে। চলছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও, এমন মন্তব্য করেছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে পল্লীর দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশনে তিনি বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হতে দেওয়া যাবে না। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এবার 3টি পদে নিয়োগ পেয়েছেন 1665 জন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। চলছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন পিছানোর, নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট, যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। জাতীয় পার্টির কার্যালয়ে হামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কাদের ইন্ধনে এ ধরনের হামলা তা খতিয়ে দেখা হবে। কোনো রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করার দাবি ওঠে, তো পূর্বে সরকার সেটা বিবেচনায় নিয়েছে। সেটা রাজনৈতিক দলগুলো, আপনারা জানেন যে ঐকমত্যের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। রাজনৈতিক দলগুলো সে বিষয়ে দাবি জানাতে পারে, কথা বলতে পারে, তবে যে কোনো ধরনের ভ্যান্ডালিজম অবশ্যই সরকার নিরুৎসাহিত করবে। এর আগে নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে পিডিবিএফকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান। একই দিনে দুপুরে রাজধানীর মিরপুর মডেল একাডেমি প্রাঙ্গণে শহীদ আহনাফ স্মরণে উদ্বোধন করা হয় বীর শহীদ আহনাফ গ্রন্থাগার। 2024 সালের আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আহনাফ। বক্তারা বলেন, শহীদের স্বপ্ন ও আত্মত্যাগ সমাজ পরিবর্তনের আন্দোলনে নতুন প্রেরণা হয়ে থাকবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কাল রাত 11টায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণার সময়সীমা। তাই শেষ মুহূর্তে ভোটে হিস্সা বাড়াতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনা। তবে শেষ সময়ে এসেও সুষ্ঠু ভোট আর নানামুখী ষড়যন্ত্র নিয়ে শঙ্কিত প্রার্থীরা। কেউ আবার শঙ্কায় নারী ভোটারদের ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ নিয়ে। তবে নির্বাচনী আমেজ উপভোগ করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচনে 7 সেপ্টেম্বর রাত 11টা পর্যন্ত চালানো যাবে প্রচারণা। তাই শেষ সময়ে দম ফেলারও জো নেই প্রার্থীদের। ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কম, তাই সারাদিন প্রচারণা চলেছে মূলত হল কেন্দ্রিক। যে সকল কাজগুলো দরকার সে বিষয়ে আমি সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। দিনের শুরুতে হাজী মোহাম্মদ মহসিন হলে প্রচারণা শুরু করেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার। এ সময় নির্বাচিত হলে নারী হেনস্থা রোধে বিশেষ সেল গঠনের কথাও বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্টকে নারী কিংবা পুরুষ হিসেবে কাউন্ট করার কোনো সুযোগ নেই। সেখানে পরিপূর্ণ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মানুষ হিসেবে কাউন্ট করাটাই আমাদের কাছে সবচাইতে বড় টার্গেট হবে, এবং সেটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গোটা বাংলাদেশে এটা প্রভাব পড়বে। এদিকে আরেক হলের শিক্ষার্থীদের কাছে যান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নারী ভোটারদের ভোট কেন্দ্রে আনার চ্যালেঞ্জগুলো তুলে আনেন তিনি। 47% মেয়ে ভোটার,
তো 47 মেয়ে ভোটার যদি হচ্ছে ভোট কেন্দ্রে আসে তাহলে কিন্তু ভোটার টার্ন আউট 35,000-এর বেশি হয়ে যাবে। সো আমরা এটাই আশা করি যে মেয়েরা হচ্ছে গণহারে এখানে ভোট দিতে আসবে। সো আমরা ওখানেই বেশি বেশি উৎসাহিত করছি। দুপুরের দিকে অমর 21 হলের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন SM ফরহাদ এবং আবু বাকের মজুমদার। এ সময় সাংবাদিকদের সঙ্গে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। অনেকে ভুয়া আইডি কার্ড তৈরি করবে, এগুলো ইউনিভার্সিটি কিভাবে ঠেকাবে, যে ওমের কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা ঠিকঠাক, এবং স্ব সেন্টারের রেজাল্টগুলো পাবলিশ করা। নির্বাচন কমিশন ইতিমধ্যে আমরা মনে করছি নিরপেক্ষতা হারিয়েছে, কারণ তারা যারা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বিকেলে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র AGS প্রার্থী তাহমিদ আল মুদাসসির চৌধুরী। অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের আচরণ রাজনৈতিক প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক। অ্যাপ্রক্সিমেটলি 85% স্টুডেন্ট কোনো ধরনের পলিটিক্সে বিলং করেন না। এখানে যত লাফালাফি টাফাটাফি দেখেন তা আলটিমেটলি 10%-এর কাছাকাছি স্টুডেন্ট, এর বাইরে না। সো আপনি 85%-এর বাদ দিয়ে বাকি পার্সেন্ট ইনক্লুড করে কি করব? এদিকে বিকেলে ভোটের পরিবেশ ও নানা বিষয় নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগপত্র দিয়েছে ছাত্রদল। এ সময় অনলাইনে চালানো নানা প্রোপাগান্ডার বিষয়ে অভিযোগ জানান দলের নেতারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের শেষ সময়ের প্রচার কার্যক্রম সম্পর্কে জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, প্রচারের জন্য তো আর একটা দিন বাকি আছে, শেষ মুহূর্তে প্রার্থীদের দৌড়ঝাঁপ কেমন দেখছেন? যদি বলি একদম শেষ মুহূর্তে প্রার্থীরা একদম শেষ সর্বস্ব শক্তি দিয়ে কিন্তু আজকে প্রচারণায় নেমেছিলেন। যেহেতু আজ শনিবার, আজ ক্যাম্পাস বন্ধ ছিল, আর এই সুযোগে তারা হলগুলোতে গিয়েছেন এবং যারা ভোটার রয়েছেন তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চেয়েছেন এবং তাদের যে সকল প্ল্যান রয়েছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, ডাকসুর যে নির্বাচিত হলে যা যা করতে চান সেই সকল বিষয় তারা ভোটারকে তুলে ধরেছেন। এবং এর পাশাপাশি আজকে নির্বাচন কমিশনের কাছে কিন্তু ছাত্রদল অভিযোগও দায়ের করেছে। তারা অভিযোগে অনলাইনে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। পাশাপাশি নির্বাচনের যে আচরণবিধি, সে আচরণবিধি ভঙ্গেরও অভিযোগ তারা করেছেন। পরবর্তীতে নির্বাচন কমিশনারও ব্রিফ করেছেন, সেখানে তারা বলেছেন যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। এবং এর পাশাপাশি যে এই ভোট কেন্দ্র নিয়ে যে একটি দাবি ছিল যে ভোট কেন্দ্র বাড়ানোর বিষয়, যেহেতু অনেকগুলো প্রার্থীকে ভোট দিতে হবে, এ নিয়ে অনেক সময় লাগতে পারে, তো এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন কিন্তু ভোট কেন্দ্র বাড়ানোর জন্য কাজ চলছে বলে জানিয়েছেন এবং নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং যে কোনো প্রভাব মুক্ত রাখার জন্য যা যা করণীয় তার সবই তারা করবেন বলে কিন্তু আশ্বাস দিয়েছেন। এর পাশাপাশি আছে কিন্তু বেশ কয়েকজন এই মধুর ক্যান্টিনের সামনে এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। এর মধ্যে অনেকেই অভিযোগ করেছেন যে নির্বাচনে তারা লেভেল প্লেইং ফিল্ড যাকে বলা হয় সেই ফিল্ড কিন্তু তারা পাচ্ছেন না, রাজনৈতিক কর্মীরা বেশি গুরুত্ব পাচ্ছে, এইরকম অভিযোগ কিন্তু করেছেন। এর পাশাপাশি যে হলগুলোতে যে প্রচারণা চালিয়েছেন তারা সেখানে কিন্তু সর্বশেষ বা শেষ মুহূর্তে, যেহেতু আগামীকালই প্রচারণার শেষ দিন, তারা কিন্তু সর্বশক্তি নিয়োগ দিয়ে কিন্তু আজকে প্রচারণা চালিয়েছেন। রূপা। মাইনুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডাকসু নির্বাচনে আজ ঘোষণা করা হয়েছে ছাত্রদলের ইশতেহার। এতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং আবাসন, খাবার সহ নানা দাবি সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় 60 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ভোটের দিন ব্রেইল ব্যালটের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। সাধারণ শিক্ষার্থীরাও বলেছেন যেসব প্রার্থী তাদের দৈনন্দিন সমস্যার সমাধানে অঙ্গীকার করবেন তাদেরকেই ভোট দেবেন তারা। ডাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার জানান, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। দিনের শেষ দিকে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জোনের প্রার্থিতা বাতিলের ঘোষণা আসে। নির্বাচন কমিশন জানিয়েছে তিনি মৌলিক ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্য নন। শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, গেস্টরুম, গণরুমের সাংস্কৃতিক ট্যাগিং, নিপীড়ন, মানসিকভাবে হেনস্থা, সন্ত্রাসের আত্মবিনাশী প্রক্রিয়াকে চিরতরে ক্যাম্পাস থেকে উৎখাত করা হবে। মনোনয়ন তোলার সময় হয় তখন আমাদের অধিকাংশ মেয়েরাই কিন্তু, যারা আমরা ভাবছিলাম যে তারা মনোনয়ন তুলবে কিন্তু তারা তুলেনি। এর একটা বৃহত্তম কারণ ছিল যে তারা নাকি বিভিন্ন থ্রেট পাচ্ছে। আমাদের এখানে প্রচারণার বেসিসটা হচ্ছে যে আমি প্রথমত দুইভাবে চালাচ্ছি, সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট ভিত্তিক এবং হল ভিত্তিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ইস্যুতে বামপন্থী শিক্ষার্থীদের সাথে রেজিস্ট্রার ও সহকারী প্রক্টরের বাকবিতণ্ডা হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীরা লাল কালি দিয়ে নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন লিখে দেয়।
সহকারী প্রক্টর প্রতিবাদ জানিয়ে নিয়োগ বাণিজ্যের প্রমাণ দেখাতে বললে বাদানুবাদে জড়ায় দুই পক্ষ। এ সময় সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের সাথে শিক্ষার্থীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সম্প্রতি জোবরা গ্রামবাসীর সাথে সংঘর্ষে প্রভিসি প্রক্টর সহ 4.5 শতাধিক শিক্ষার্থী আহত হয়। তাদের নিরাপত্তার ব্যবস্থা না করে উপাচার্য দিনভর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয় ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। প্রতিবাদ এই ধরনের দেয়াল লিখনের জন্য অনেক জায়গা আছে, লেখা থাকে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় প্রশাসনিক বিল্ডিংয়ে এই ধরনের এইটা অনভিপ্রেত এবং এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিংবা একজন শিক্ষক হিসাবে যদি বলি তাহলে এটা আমরা কখনোই আশা করি না। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন পিয়াস দেশ ছাড়তে পারে, ফিরলে তাদের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনাপাড়ে নতুন স্থাপিত গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্থায়ী ক্যাম্প স্থায়ী করার জন্য এরই মধ্যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, কোস্টগার্ডের টহল বৃদ্ধি করা হবে। সকল বাধা উপেক্ষা করে শৃঙ্খলা রক্ষায় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া থানা থেকে লুট হওয়া অস্ত্রের খবর দিলে অভিযানের পাশাপাশি পুরস্কৃত করা হবে বলেও জানান উপদেষ্টা। নয়ন এবং পিয়াসের কথা আমি রাস্তায় জিজ্ঞেস করতেছিলাম, এরা নাকি আমাদের দেশে নাই, এরা পার্শ্ববর্তী কোনো দেশে চলে গেছে, বাট এই দেশে আসার পরে তাদের ওই কেরানীগঞ্জ ছাড়া অন্য কোথাও স্থান হবে না। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা মাজারে হামলা ভাঙচুর এবং একজন নিহতের পর সেখানকার পরিস্থিতি এখনো থমথমে, তবে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কবর থেকে দেহাবশেষ তুলে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। হামলা ভাঙচুরের সময় নিহত রাসেল মোল্লার পরিবারে চলছে আহাজারি। ধ্বংসযজ্ঞের চিহ্ন প্রতিটি ঘরে, দরজা জানালা থেকে শুরু করে আসবাবপত্র ভাঙচুর, সাথে আগুনের ক্ষত ছড়িয়ে রয়েছে রাজবাড়িতে, নুরাল পাগলার দরবার ও বাড়ি জুড়ে। মাজার ও দরবারে হামলা এবং ভাঙচুর, কবর থেকে দেহাবশেষ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আলোচনায় এখন গোয়ালন্দ এলাকা। একদিন পরও উৎসুক জনতার ভিড় সেখানে, যদিও পুরো এলাকা নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কবর থেকে দেহাবশেষ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও। ভেতরে এসে দেখলাম তার কবর যেখানে দিছিল তো ওখানে লাশ নাই, কবরটা ফাঁকা, আর অনেক পুরা ভাঙচুর করছে, এগুলি দেখা গেছে। হয়তো সে অন্যায় করতে পারে, পাপ করতে পারে, তার জন্য আইন আছে, দেশ আছে, আদালত আছে, বিচার আছে, কিন্তু এইভাবে পুড়িয়ে রোডের উপরে এইগুলো করা আমি মনে করি এটা কোনো সভ্য সমাজের লোকের দ্বারা এটা সম্ভব নয়। আমার বাড়িতে আক্রমণ হয় আমার বাড়ির মিঠাল ভেঙে ফেলেছে, আমার বাড়ির টিন, ঘরের চাল, মোটমাট 3টা ঘর, 2টা জানলা আমার ভেঙেছে। মাজারে হামলা ভাঙচুরের সময় প্রাণ যায় রাসেল মোল্লা নামের এক যুবকের। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে আছে পরিবারটি। ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। আমরা কাজটা শেষ করে যখন ভিতরে চলে গেছি তখন এরকম বিশৃঙ্খলা শুরু, তারপরে আমার ভাই আমার কাছ থেকে দূরে চলে গেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানায় এএসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি গোয়ালন্দ ঘাট থানায়, অজ্ঞাতনামা 3500 আমরা অজ্ঞাতনামা দিয়ে আমরা একটি মামলা দায়ের করেছি। গতকাল জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে নুরাল পাগলা দরবার শরীফে হামলা ও ভাঙচুর চালানো হয়। কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। ভাঙচুর করা হয় পুলিশের 3টি গাড়িও। সহিংসতা চলাকালে আহত হয় 1/2 শতাধিক। রাতেই হাসপাতালে মারা যান রাসেল মোল্লা। জারিন অর্নি, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। নিহতদের মধ্যে 2 জন নওগাঁ জেলার বাসিন্দা। চালকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে ধারণা পুলিশের। সড়ক থেকে সোজা খালে পড়েছে বাস, ভেতরে আটকা যাত্রীরা, তাদের প্রাণে বাঁচানোর চেষ্টায় স্থানীয়রা।
সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের বাসটির গন্তব্য ছিল লক্ষ্মীপুর। পথে চন্দ্রগঞ্জে কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারায়। এতে খালে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। ভেতরে আটকা পড়া যাত্রীদের প্রথমে টেনে বের করেন স্থানীয়রা, পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে প্রাণ হারায় নওগাঁ জেলার হুমায়ুন। লক্ষ্মীপুরগামী আনন্দ বাস এখানে যে কোনোভাবে দুর্ঘটনা কবলিত হয়। একটা বাসে প্রায় অনুমান 30 জনের মতো যাত্রী ছিল। আমি যে ব্যাঙ্গাত করে যারে নিছি উনি মনে হয় না বাস পান, উনি জিলবাই কামড় দিয়ে গাড়িতে চলে গেছে। রাস্তার যে বেহাল দশা এটি দূর করা উচিত এবং গাড়ির যে অ্যাক্সিডেন্ট এটি ড্রাইভারদের যেই অবহেলা এবং তাদের যেই দুর্বলতা এগুলো খতিয়ে দেখা প্রয়োজন। আহত সবাইকে উদ্ধার করে নেওয়া হয় পার্শ্ববর্তী জেলা নোয়াখালী সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও কয়েকজন। তাদের মধ্যে রয়েছে নওগাঁ রিপন, নোয়াখালীর মাজেদ জয়নাল ও লক্ষ্মীপুরের মোর্শেদ। এখান থেকে লাস্ট আমি 3টা দেখছি ন্যাশনাল হাসপাতালে, 2টার বাড়ি এখানে স্থানীয়রা, আর একটার বাড়ি হলো নওগাঁ, ওটাও বাইর করে নিয়ে গেছে এরা বাড়ি থেকে। বড় মেয়ে জামাই ছিল, আরেকজনের সাথে ওনার বোনের জামাই ছিল। তো শ্বশুরের জামাইয়ের মধ্যে শ্বশুর মারা গেছে, জামাই কোনো রকম বাঁচে বাইরে। পুলিশের ধারণা চালকের বেপরোয়া গতির কারণেই ঘটেছে দুর্ঘটনা, তবে তদন্তের পরই জানা যাবে কারণ। আমরা অলরেডি গাড়িটি উদ্ধার করেছি এবং গাড়িটি উদ্ধার করে আমরা হাইওয়ে পুলিশের রাতে পাঠিয়ে দিয়েছি। ডুবুরি নামিয়েছিলাম আমরা পানিতে এবং ডুবুরিরা সার্চ করেছে, তারা ওখানে আর নতুন করে কোনো বডি পায় নাই। এবং এই ঘটনাটি কেন কিভাবে ঘটলো এই বিষয়টা আমরা এখন পূর্ণাঙ্গভাবে তদন্ত করলেই বোঝা যাবে যে আসলে ঘটনাটা কিভাবে ঘটেছে। দুর্ঘটনার পর থেকে বাস চালক ও হেলপার পলাতক রয়েছেন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। মাদক নিয়ন্ত্রণ আইনে আবারও গ্রেফতার হলো ক্যাসিনো কাণ্ডের আলোচিত সেলিম প্রধান। তাকে সহ গ্রেফতার 9 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গুলশান থানা পুলিশ জানিয়েছে, বারিধারায় নেক্সাস ক্যাফে প্যালেস রেস্টুরেন্টের আড়ালে চলত অবৈধ সীসা বার। আবাসিক এলাকায় মাদক কারবারে ক্ষুব্ধ এলাকাবাসী। বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের 12 নম্বর সড়কের এই দ্বিতল ভবনে হঠাৎ চোখ পড়লে মনে হবে জুলাই অভ্যুত্থানের কোনো স্মৃতি সংগ্রহশালা। ভবনের সামনের অংশে বড় আকারে রংপুরের আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছবি টাঙ্গানো আছে। আন্দোলনের দিনলিপি জানিয়ে জুলাই ক্যালেন্ডারও। ভবনে ঢুকতেই হাতের ডানে জুলাইয়ে নিহত আরও কয়েকজনের ছবি। ততক্ষণে ভুল ভাঙবে, এটি আসলে একটি রেস্টুরেন্ট। পুলিশ জানিয়েছে, জুলাইয়ের চেতনাকে সামনে রেখে পেছনে চলত মাদক সীসার কাজ কারবার। শুক্রবার মধ্যরাতে এই ভবনেই অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাইকে নিয়ে পালানোর চেষ্টা করে সেলিম প্রধান। রাত 3টার দিকে 9 জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় নগদ টাকাসহ সীসা ও সীসা গ্রহণের সরঞ্জাম। শনিবার দুপুরে গিয়ে দেখা যায় রেস্টুরেন্টটি তখনও খোলা। অভ্যর্থনা অংশে রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স এর সাথে সেলিম প্রধানের নানা সময়ের ছবি টাঙ্গানো। তবে ট্রেড লাইসেন্সের সাথে এই রেস্টুরেন্টের নামের মিল পাওয়া যায়নি। দখল করে অবৈধভাবে যে নারী কেলেঙ্কারি, হস্কি মুস্কি ব্যবসা বাণিজ্য করতেছে এখানে। আবাসিক এলাকার মানুষের অনেক ডিস্টার্ব হয়। সারা রাত এখানে অবৈধভাবে মানুষ আড্ডাবাজি করে, গাড়ি গুড়ি নিয়ে যানজট করে। তারপরে এখানে সারা রাত মানে খারাপ কাজ কাম চলে। সেলিম প্রধানের বিরুদ্ধে ভয়ে অনেকেই মুখ খুলছেন না। তবে বাড়িধারা সোসাইটির মহাসচিব জানান, দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ আসছিল তার কাছে। আবাসিক এলাকায় এমন অবৈধ সীসা বার নিয়ে সেলিম প্রধানকে জানালেও লাভ হয়নি। আমি জানি সে এখানে বই রাখবে, প্লাস হলো কফি খাওয়াবে মানুষকে, মানুষ আসবে কফি খাবে, বই পড়বে, এই হলো ওনার বক্তব্য ছিল আমাদের সাথে। যদিও একটা রেসিডেন্সিয়াল এলাকায় কোনো এই ধরনের রেস্টুরেন্ট চলতে পারে না, উনি খুব পাওয়ারফুল লোক জানি আমরা, এই জন্য ভয়েও আমরা অনেক কিছু অনেক সময় বলি নেই। তো এই ধরনের আচার আচরণ, এই ধরনের হট্টগোল ইতিমধ্যে প্রায় হইতেছে, যতটুকু আমার নলেজে আছে। 2019 সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র্যাব। বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা এই সেলিম প্রধান। দুদকের মামলায় তিনি 4 বছর সাজাও খেটেছিলেন। সম্প্রতি একটি রাজনৈতিক দলও গঠন করেন তিনি। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। পিআর ছাড়া নির্বাচনে যাব না, কেবল জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলই এমন কথা বলতে পারে। বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ, আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ এবং আগামী অর্থনীতি শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজনীতিতে দ্বিমত থাকতেই পারে, কিন্তু সহনশীলতাও থাকতে হবে। সংস্কার প্রশ্নে
কতটা সংশোধন হবে তা নিয়ে প্রশ্ন আছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আবারও বলেন, বিপ্লবের পর যেসব দেশ দ্রুত গণতন্ত্রে ফিরতে পেরেছে তারাই ভালো করেছে। 3 মাসের মধ্যে নির্বাচন হলে দেশ সব সূচকেই ভালো থাকতো বলেও মন্তব্য করেন তিনি। বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। তার দাবি, নীতি সহায়তা দিয়ে রেমিটেন্স প্রবাহ আরও বাড়ানো সম্ভব। পিয়ারের পক্ষে বিপক্ষে যদি এখন বলতে হয়, আমাকে অনেক কিছু বলতে হবে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। তো কিন্তু আপনি পিয়ার চান, আরেকজন চায় না। আপনি পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না। পিয়ার ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা। এই ধরনের অবাস্তব কথা যারা জনবিচ্ছিন্ন তারাই সমস্ত কথা বলতে পারে। অর্থ পাচার ঠেকানোয় এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় দেশে রিজার্ভের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিকেলে রাজধানীর একটি হোটেলে অর্থনীতিতে প্রবাসীদের অবদান নিয়ে এক সেমিনারে তিনি বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রেমিটেন্স প্রবাহ 29% বেড়েছে বলে জানান গভর্নর। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন তিনি। 5টি লোকসানি ব্যাংককে একীভূত করে একটি ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানান, ব্যাংক লোকসান করলে মালিক ও কর্মকর্তারা লভ্যাংশ পাবেন না। অর্থ পাচার যেটা হুন্ডির মাধ্যমে হতো সেটা এখন কম যাচ্ছে, ফলে ওই টাকাটা বাংলাদেশে আসছে, যে কারণে আমরা রেমিটেন্সের একটা বিশাল ঊর্ধ্বগতি দেখতে পেয়েছি। এক্সচেঞ্জ রেটের জাতাকলে প্রবাসীরা, এজন্য বার্ষিক 16,000 কোটি টাকার রেমিটেন্স হারাচ্ছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা। রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেসে জানানো হয়, 2024 সালে বাংলাদেশে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $26.9 বিলিয়ন, যার মধ্যে প্রায় 16,200 কোটি টাকা অতিরিক্ত খরচে হারিয়ে গেছে। এই অঙ্ক বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 2.025% এবং জিডিপির প্রায় 0.33% সমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ নালা বাংলাদেশের হেড অফ গ্রোথ মাহমুদুল হাসান। রাজধানী সহ সারা দেশে আরো 2 দিন থাকতে পারে ভ্যাপসা গরম। বৃষ্টি না হওয়া এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণেই এই অস্বস্তিকর পরিস্থিতি। দুপুরে আবহাওয়া অফিসে সাংবাদিকদের এই তথ্য জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। পূর্বাভাসে জানানো হয়েছে 9 সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে, দিন ও রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 3-4 দিন ধরে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছুটা কমে এসছে, তো এই বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি আবার 9-10 তারিখের পর থেকে আবার কিছুটা বাড়বে। তো অনেক বেশি বাড়বে তা বলছি না, কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। গাজাবাসীর জন্য নরকের দরজা খোলার ঘোষণা দিল ইসরায়েল। গাজা সিটিতে হামলার পরিধি বৃদ্ধির হুঁশিয়ারির পর এই হুমকি দিল তেল আবিব। তারই অংশ হিসেবে ধ্বংস করা হয় একটি বহুতল আবাসিক ভবন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামাসের সমঝোতার কাছাকাছি চলে এসেছে ওয়াশিংটন। গাজা ইসরায়েলি তাণ্ডব কতটা ভয়াবহ এই দৃশ্যই বলে দেয়। আইডিএফের হামলায় চোখের সামনে এভাবে ধসে পড়ে পুরো ভবন। শুক্রবার গাজা সিটির মুস্তাহা টাওয়ারে হামলা চালায় ইসরায়েল। আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎই বিস্ফোরণে ধসে পড়ে পুরো ভবনটি। ভেতরে আমাদের অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো নিতে পারিনি। ভবন এবং অ্যাপার্টমেন্ট টার্গেট করে চালানো হচ্ছে হামলা। গাজা সিটিতে স্থল অভিযানের পরিধি বৃদ্ধির পর থেকেই চলছে তাণ্ডব। হুঁশিয়ারি জানিয়ে তেল আবিব বলছে, গাজার জন্য কেবল নরকের দরজা খোলা হলো। এদিকে গাজা সিটির বিভিন্ন ভবনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শিগগিরই হামলা বন্ধের দাবি জানানো হয়। গাজা সিটির বিভিন্ন বহুতল ভবনে ভয়াবহ হামলা দেখেছি আমরা। এই হামলার ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সাধারণ মানুষ। প্রাণ বাঁচাতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটছেন তারা। এদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সাথে সমঝোতার জন্য খুব কাছাকাছি চলে এসেছে ওয়াশিংটন, এমনটিও জানান তিনি।
আমরা গভীরভাবে আলোচনা করছি হামাসের সাথে, তাদের সাথে সমঝোতার খুব কাছাকাছি আছি আমরা, কিন্তু তাদেরকে সব জিম্মিদের মুক্তি দিতে হবে। এটা না করলে সমঝোতা করা কঠিন হয়ে উঠবে। এর আগে আরও 2 ইসরায়েলি জিম্মির ভিডিও ফুটেজ প্রকাশ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার ঘটনায় অখুশি হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো বন্ধু আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকার প্রধান হিসেবে মোদীর প্রশংসাও করেন ট্রাম্প। এর আগে শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে চীনের কাছে ভারত ও রাশিয়াকে হাতছাড়া করে ফেলেছেন বলে আক্ষেপ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের মন্তব্যের পর সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে মোদী জানান, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের এখনো ইতিবাচক সম্পর্ক রয়েছে। রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনতে যাচ্ছে ভারত, এতে আমি অসন্তুষ্ট। তবে মোদির সাথে আমার সম্পর্ক বেশ ভালো, তিনি ভালো একজন সরকার প্রধান। তাছাড়া বরাবরই ভালো বন্ধু থাকবো আমরা। তবে এই মুহূর্তে তার গৃহীত পদক্ষেপগুলো পছন্দ হচ্ছে না। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।